শক্তিগড় থেকে বর্ধমান হয়ে গুসকরা হয়ে বোলপুর হয়ে দেন বীরভূম ঢুকবো। কঠিন অবস্থা রাস্তার, 2 বছর ধরেও রাস্তা সাইডের কাজ কমপ্লিট হচ্ছে না। আমার পাশেই দেখতে পাচ্ছ বাঁ পাশে সুন্দর সুন্দর পাহাড়। সুকুন वाला রাইড কা মজা মিলতা है जब ऐसा रोड मिलता है। এটা হচ্ছে পালসি টোল প্লাজা। এখানে লেখা আছে একমাত্র এই দোকানেই গাওয়া ঘিয়ের ল্যাংচা সীতাভোগ ও মিহিদানা পাওয়া যায়। দেখো কেমন এখানকার ছানাকে খুব ভালো। বেরিয়ে যাবো গুসকরার দিকে, কালিতে রেলগেট ক্রস করে গুসকরার দিকে। এটাকে এরকম করে উপরের দিকে তুললে এটা খুলে যাবে। পুরো ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি, তো পাশে পুরো ধান ক্ষেত, পুরন্দপুরের বিখ্যাত কালী। হ্যাঁ, শ্রীরামপুর থেকে আসছে। কালকে এখানে পুরো মেলা বসবে, পুরো মেলা। আর এইটা হচ্ছে আমাদের কালী মন্দির। এই হচ্ছে ঠাকুরের এখনো অবধি অবস্থা। রং টং মোটামুটি অলমোস্ট করা হয়ে গেছে। গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, মানে অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। আজকে বেরোবো একটা সুন্দর রাইডে। আজকে আমার গন্তব্য বীরভূম ডিস্ট্রিক্ট। আজকে 30 অক্টোবর 2024, কালকে 31 অক্টোবর দিওয়ালি অর্থাৎ কালী পুজো, যে উপলক্ষেই আজকে আমার এই রাইডটা করা। কলকাতা থেকে বীরভূম রাইড অলমোস্ট 170-180 কিলোমিটার একটা রাইড হবে। সুন্দর রাইড হবে, পাড়াপাড়ি রাইড হবে। বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম যার নাম মালিহা মুকুরিয়া। সেটি আমার জন্মভিটে, সেটি আমার গ্রাম। এবং আমাদের গ্রামে আমাদের বাড়ির অর্থাৎ রায়বাড়ির প্রায় 500 বছরের পুরনো কালী পুজো এখনও অবধি প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। ছোটোবেলা থেকে একবারও মিস করিনি, তো এইবারও মিস করার কোনো প্রশ্নই উঠছে না। বেশি কিছু ডিটেলস এখন তোমাদের সাথে শেয়ার করছি না, বেশি কিছু হিস্ট্রি এখন বলছি না। যেতে যেতে রাস্তায় বাকি গল্প হবে এবং অবশ্যই গ্রামে পৌঁছানোর পর চেষ্টা করবো আমাদের বাড়ির কালী পুজোর কিছু গ্লিমসেস, কিছু মুহূর্ত, কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আজকে আমার এই রাইডের স্পেশাল অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে আজকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার মা আমার সাথে যাবে। আমার মাতৃজননী আজকে আমার সাথে একটা লম্বা রাইডে যাচ্ছে, সেটাই আমার কাছে মেন অ্যাট্রাকশন আজকের রাইডে। লাঞ্চটা খাবো, স্যাডেল ব্যাগ গাড়িতে প্যাক করবো, দেন বেরিয়ে যাবো একসাথে। কোথায়? বীরভূম। আর এখানে আমার হেলমেট একদম প্রপার রেডি। এখানে গোপ্রো লাগিয়ে নিয়েছি। আরেকটা গোপ্রো আছে যেটা আমার পুরনো গোপ্রো হিরো 9, এটাকে আমি গাড়ির সামনে লাগাবো যাতে একটা ডুয়েল অ্যাঙ্গেল ভিউ পাই। অনেকটা রাস্তা, আস্তে আস্তে যাবো, কোনো চিন্তা নেই। 3টে নাগাদ বেরোবো প্ল্যান করেছিলাম, এখন 3টে বেজে 12 মিনিট। ফার্স্ট যেটা কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে তেল ভরতে হবে গাড়িতে। একটুকু তেল নেই, গাড়ি অলরেডি রিজার্ভে চলছে। এই হচ্ছে জিটি রোড। এখান থেকে এই ডান দিকের রাস্তাটা বেরিয়ে গেল সোজা দিল্লি রোডের দিকে। আমরা এসে গেছি এখন দিল্লি রোড। সিগন্যাল আছে এখন রেড, মানে এখন তো যাওয়া যাবে না। এই সোজা রাস্তাটা বেরিয়ে গেল সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে, বড়া বেগমপুর হয়ে। আর এই দিকের রাস্তাটা সোজা একদম চন্দননগর হয়ে বর্ধমানের দিকে যাচ্ছে। আর এই সাইডের রাস্তাটা যাচ্ছে একদম ডানকুনি হয়ে বালি হয়ে টুয়ার্ডস কলকাতা বা টুয়ার্ডস খড়গপুর। তোমরা যদি যেতে যাও তাহলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো ফাইনালি আমরা উঠে বললাম ন্যাশনাল হাইওয়ে 2তে, বা যেটাকে বলা হয় দিল্লি রোড। সোজা যাচ্ছি এখন বৈদ্যবাটি চৌমাথা যে ক্রসিং আছে যেটাকে বলা হয় নেতাজি মোড়, সেখান থেকে আমরা ধরবো বাঁদিকের রাস্তাটা ধরে আমরা বেরিয়ে যাবো সোজা এখান থেকে সিঙ্গুরের দিকে। অ্যান্ড সিঙ্গুরে যে রতনপুর ব্রিজ আছে, সেই রতনপুর ব্রিজের নিচ থেকে আমরা কানেক্ট করবো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, যেটা ধরে আমরা বেরোবো সোজা শক্তিগড়ের দিকে। আপাতত এখান থেকে শক্তিগড় মোটামুটি 69-70 কিলোমিটার। সেটা একটা টোল গেট অনেক দিন থেকেই করা আছে, বাট এখন এটা নট ওয়ার্কিং স্টেটে আছে। চেষ্টা করছি যাতে সন্ধ্যের আগে অ্যাটলিস্ট শক্তিগড়ের কাছাকাছি বা বর্ধমানের কাছাকাছি পৌঁছাতে পারি, কারণ রাত্রেবেলা যত ট্রাভেল কম করা যায় ততই ভালো। এই যে ব্রিজের ওপর আমরা এখন উঠছি, এই ব্রিজের নিচ দিয়ে গেছে তারকেশ্বরে যাওয়ার রেল লাইন। মানে হাওড়া থেকে তারকেশ্বরের দিকে তোমরা যদি যে কোনো ট্রেন ধরো, তাহলে সেই ট্রেন কিন্তু এই ব্রিজের নিচ দিয়েই ক্রস করবে। এখান থেকে সোজা গেলে বর্ধমান 87 কিলোমিটার। আমরা যাবো বাঁ দিকে তারকেশ্বর 35, আর শ্যাওড়াফুলি মানে আমাদের বাড়ির দিকটা যাচ্ছে ডান দিকে, এখান থেকে জাস্ট 3 কিলোমিটার। এই হচ্ছে বৈদ্যবাটির সিগন্যাল এখন রেড পড়ে আছে, বাট কোনো সমস্যা নেই, আমরা তো যাবো বাঁ দিকের জন্য সিগন্যাল খোলাই আছে। এই সোজা রাস্তাটা বেরিয়ে গেল সোজা চন্দননগর হয়ে বর্ধমানের দিকে। এই যে রাস্তাটার উপর আমরা ঢুকলাম, এই রাস্তাটা হচ্ছে তারকেশ্বর রোড। এই রাস্তাটাই সোজা বেরিয়ে যায় টুয়ার্ডস তারকেশ্বর। এত গাছপালা আছে না এখানে, ওই জন্য এত ঠান্ডা একটা ভাইবস আছে রাস্তাটার মধ্যে। 1000 টাকা তো মিনিমাম লাগবেই ফুল হতে। ব্যাস থাক, ছেড়ে দাও। 1200 টাকা তেল নেওয়া হলো 11.42 লিটার। যেখান থেকে তেল ভরালাম এই পেট্রোল পাম্পটা অ্যাকচুয়ালি নসিবপুরে, দিয়াটা ছাড়িয়ে তারপর নসিবপুরের পেট্রোল পাম্প। এখান থেকে তারকেশ্বরের ডিস্টেন্স দেখা যায় 24 কিলোমিটার, কামারকুণ্ডু 4 কিলোমিটার, সিঙ্গুর 2 কিলোমিটার। এখান থেকে এটাই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটাই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো মায়ের সাথে একটু কথা বলছিলাম, মাকে বলছিলাম যে এটাই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটা ধরে সোজা গেলেই একদম শক্তিগড়, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর সমস্ত কিছু পড়বে। শক্তিগড় থেকে বর্ধমান হয়ে গুসকরা হয়ে বোলপুর হয়ে দেন বীরভূম ঢুকবো। এই রাস্তার উপর প্রচুর ডাইভারশন আছে, প্রচুর। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর প্রচুর ডাইভারশন এবং রাস্তাও মোটেই ভালো নয়। আজ থেকে ঠিক 2 বছর আগে এই কালী পুজোর সময় এই হিমালয়ানকে নিয়ে প্রথমবার আমি গ্রামের বাড়ি যাচ্ছিলাম, তখন দেখেছিলাম এরকম ডাইভারশনের অবস্থায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর। মাঝখান থেকে 2 বছর কেটে গেছে, কন্ডিশনের কিন্তু কোনো
উন্নতিই নেই। আবার একখানা ডাইভারশন, কঠিন অবস্থা রাস্তার। 2 বছর ধরেও রাস্তা সাইডের কাজ কমপ্লিট হচ্ছে না। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর একটা সময় ছিল যখন লোকজন উইকেন্ডে এখানে রাইডে আসতো। সামনে আজাদ হিন্দ ধাবা আছে, হিন্দুস্তান ধাবা আছে, তো একটা সুন্দর উইকেন্ড শর্ট রাইডের একটা খুব ভালো ডেস্টিনেশন ছিল বা একটা ভালো স্ট্রেচ ছিল এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখন যা কন্ডিশন করে দিয়েছে ভাই, বাইকার্সরাও বলে বা রাইডার্সরাও বলে যে না ভাই নমস্তে নমস্তে, এর থেকে কোলাঘাট চলে যাবো বা অন্য কোথাও যাবো বেটার। রাস্তা তো ভালো পাওয়াই যাবে না, বারবার করে ব্রেক টিপে ক্লাস টিপে এই ডাইভারশন পেরোতে পেরোতেই দিন কেটে যাবে। তো গাইস, আমরা এখন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। আমার পাশেই দেখতে পাচ্ছ বাঁ পাশে সুন্দর সুন্দর পাহাড়। জাস্ট জোকিং, ফাইনালি একটা ভালো স্ট্রেচ পেয়েছি। এটা মোটামুটি টানার মতো একটা স্ট্রেচ, এখানে কোনো ডাইভারশন নেই। অনেকটা এই দেখো, বলতে বলতেই লেখা আছে ডাইভারশন অ্যাহেড। ভাই একটু প্রশংসা করছিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের, বাট ইউ ডোন্ট ডিজার্ভ ইট। সুকুন वाला রাইড কা মজা মিলতা है जब ऐसा रोड मिलता है। এইরকম স্ট্রেচ পাওয়া গেলে আর কোনো কথাই নেই। আরে একটা কুকুর মারা গেছে মনে হচ্ছে গো। আরে ইয়ার, কেউ ধাক্কা মেরেছে গো। একটু কেয়ারফুলি যদি গাড়ি চালানো যায় তাহলে কোনো প্রাণী মরে না, মানে কোনো প্রাণীকে ধাক্কা মারার প্রয়োজন হয় না। এদিকে হচ্ছে আজাদ হিন্দ ধাবা, আর এদিকে পুরো জমিটার ওপর সূর্যের আলোটা পড়েছে, দারুণ লাগছে, পুরো সোনালি হয়ে আছে। এক পাশে এরকম সুন্দর দৃশ্য, আরেক পাশে দেখো দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর আর কিছু থাকুক না থাকুক, একটা জিনিস কিন্তু আছে এবং সেটা যথেষ্ট পরিমাণে আছে, সেটা হচ্ছে পেট্রোল পাম্প। 10 মিনিট রাইড করার পরে পরেই তোমরা একটা করে পেট্রোল পাম্প পেয়ে যেতে পারো। না, রাস্তার কাজ তো হচ্ছে ভাই, দেখতে পাচ্ছি এখানে পালসির টোল প্লাজার পর থেকে বর্ধমান অবধি রাস্তা কিন্তু খুবই ভালো, যথেষ্টই ভালো। এইরকমই রাস্তা আছে পুরো বর্ধমান অবধি। এখান থেকে টোল গেট 1 কিলোমিটার পরে। কলকাতা থেকে বীরভূম যাওয়ার পথে আমাদের এই একটাই টোল গেট পার করতে হয়, সেটা হচ্ছে পালসিটের টোল গেট। এটা হচ্ছে পালসিট টোল প্লাজা। ওয়ে ওয়ে, এখান থেকে শক্তিগড় একদমই সামনে। না, বাইকের লাগে না। মা জিজ্ঞেস করছে বাইকের লাগলো না কেন, তো টোল প্লাজা তো টোল ট্যাক্স লাগলো না। বলো না, বাইকের তো লাগে না। কিছু কিছু টোল আছে ইন্ডিয়াতে যেখানে বাইকেরও টোল লাগে। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাও। পুরো রাস্তার মধ্যে কত স্ট্রিট ল্যাম্প দেওয়া আছে, রাত্রেবেলাও যদি তোমরা রাইড করো কোনো সমস্যাই হবে না, এত লাইট দেওয়া আছে এখানে পুরো রাস্তার উপরে। হুগলি ডিস্ট্রিক্ট থেকে এখন ঢুকে পড়লাম বর্ধমান ডিস্ট্রিক্টে। পুরো গোধূলি লগ্ন, গোল্ডেন আওয়ার। আকাশটা আস্তে আস্তে দেখো পুরো সোনালি আভায় ঢেকে যাচ্ছে। সামনের সূর্যটাকে দেখো, পুরো মনে হচ্ছে না একটা হাঁসের ডিমের কুসুম। পুরো হোয়াট এ লাভলি স্ট্রেচ ইট ইজ। সিরিয়াসলি আমি বলছি, সিরিয়াসলি এত ভালো স্ট্রেচ কম রাস্তায় আছে। পালসিট থেকে বর্ধমান যাওয়ার যে রাস্তা, এত ওয়েল মেনটেন। ইজিলি এই রাস্তার উপর 100-120-তে ক্রুজ করাই যায়। আর একটু পর থেকে শুরু হবে দুপাশ জুড়ে শুধু ল্যাংচা আর ল্যাংচা। আই থিঙ্ক এই ব্রিজটা ক্রস করলেই আমরা পাবো সেই বিখ্যাত পশ্চিমবঙ্গের ল্যাংচা নগরকে, যার নাম শক্তিগড়। শুরু হয়ে গেছে ল্যাংচার দোকান, ল্যাংচা কুঠি, ল্যাংচা মহল, ল্যাংচা হাব। আমরা একটু আগে গিয়ে দাঁড়াবো, কারণ এখানটায় দাঁড়ালে প্রচুর ভিড়। এই দোকানটায় আমরা দাঁড়াবো। এখানে লেখা আছে একমাত্র এই দোকানেই গাওয়া ঘিয়ের ল্যাংচা, সীতাভোগ ও মিহিদানা পাওয়া যায়। এখানে একটু বসবো, আর আমার গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। এই যে স্যাডেল ব্যাগ দেখো, দুপাশে দুটো লাগানো আছে। ব্যথাটা নেই তো কোমরে? বলছি চা হবে তো? কি খাবে বলো? ল্যাংচা, সিঙ্গাড়া? পালসিট থেকে ওই রাস্তা প্রচুর প্রচুর খারাপ, ডাইভারশনে ভর্তি পুরো। কাজই কমপ্লিট হয়নি। কাজ কমপ্লিট হয়নি আমাদের এইখান থেকে পালসিট থেকে এখানে আর রাস্তাটা কমপ্লিট। এখানে আমাদের আন্ডারপাস হওয়ার কথা আছে। আন্ডারপাস হয়ে গেলে তোমার হচ্ছে ল্যাংচার দোকানগুলো সব আগে নিচে চলে আসবে। এই দেখো কেমন, এখানকার ছানা কেক খুব ভালো। যাবো ঘুষকরার দিকে, কালীতে রেলগেট ক্রস করে ঘুষকরার দিকে। এটাকে এরকম করে উপরের দিকে তুললে এটা খুলে যাবে। কোথা থেকে ডান দিকে দেখতে হবে? 4 নম্বর ব্রিজ বেরিয়ে 5 নম্বর ব্রিজের তলাতে বর্ধমান ঢুকলে চৌমাথা, ওখানে বুঝতে পারবে। আচ্ছা, বিশাল একটা আছে চৌমাথা, তাই তো? বর্ধমান থেকে আমাদের ঘুষকরার দিকে রাস্তাটা ধরতে হবে, যেটা তালিতে রেলগেট ক্রস করে একদম সোজা বেরিয়ে যাচ্ছে আমাদের সিউড়ির দিকে। ওদের তাপও কমে গেছে, একটু একটু করে ঠান্ডাও লাগবে আশা করছি। এই রাস্তাটা ধরে তোমরা যদি সোজা বেরিয়ে যাও তাহলে সোজা একদম পানাগড়। এই রাস্তাটা ধরে একদম স্ট্রেট পানাগড় হয়ে দুর্গাপুর, আসানসোল সব এই রাস্তাটা ধরেই যাওয়া যায়। বীরভূম ডিস্ট্রিক্টে ফেমাস কিন্তু কালী পুজো, অনেক প্রাচীন কালী পুজো কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টে হয়। প্রচুর মানুষের রাস থাকে, অনেক মানুষজন কলকাতা থেকে বীরভূমে যায়। বাঁ দিকে ওই তালিতে রেলগেট হয়ে যাবে তো সোজা, না? তালিতে রেলগেট এদিকে রাস্তাটা যাচ্ছে তো। তালিতে রেলগেট হয়ে আমরা সোজা ঘুষকরার দিকে চলে যাব। এখান থেকে 27 কিলোমিটার। বাট এই তালিতে রেলগেটটা ক্রস করার আগে অবধি একটু জ্যাম হয়। হাই রোড ছাড়িয়ে এখন পুরো ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাটার উপর কোনো আলো নেই, পুরো অন্ধকার রাস্তা। যখন সন্ধে হবে হেডলাইটের আলো ছাড়া বা এই অক্সিলিয়ারি লাইটের আলো ছাড়া আর কোনো আলো থাকবে বলে তো মনে হচ্ছে না। আর সামনে থেকেও গাড়ি আসছে তো, ওই হেডলাইটগুলো চোখে প্রচুর লাগছে। এইটা একটা অসুবিধা রাত্রেবেলা। এই যে আপারটা মারছে তো, পাশে পুরো ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে রাস্তা। এই হচ্ছে তালিতে রেলগেট যেটা আমরা ক্রস করছি। এই রেলগেটটা পড়ে গেলেই দুপাশে মোটামুটি প্রচুর জ্যাম হয়ে যায়। রাস্তাটা পুরোটাই অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমি আমার দুটো অক্সিলিয়ারি লাইটে জ্বালিয়েছি, একটা ম্যাড ডগ, একটা এইচজি। না বলছে ওভারটেক কর বাসটাকে ওভারটেক কর। এই যে করবো তারা ভয় লাগছে সামনে থেকে এই গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে আসছে তো, এই গ্যাপটা বুঝতে পারছি না। এইখান থেকে বোলপুর মোটামুটি 38 কিলোমিটার দেখলাম। এই দেখো ভাই, অসভ্যের মতো একটা আপাত জ্বালিয়ে দিল। এই হচ্ছে অজয় নদীর উপর ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়েই গেছে অজয় নদী, এবং এই ব্রিজটা হচ্ছে বেসিক্যালি একটা কানেক্টর বর্ধমান ডিস্ট্রিক্ট
আর বীরভূম ডিস্ট্রিক্টের। এই ব্রিজটা পেরিয়ে যাক মানে আমরা বর্ধমান থেকে ঢুকে পড়লাম বীরভূম ডিস্ট্রিক্টে। আমরা বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকেই গেছি। জাস্ট 4 কিলোমিটার পরে আমরা পাবো বোলপুর, শান্তিনিকেতন। আর এখান থেকে সিউড়ি 37 কিলোমিটার, মনে হচ্ছে টেনেই দিই, বাট জাস্ট একটু ব্রেক নেবো, মায়েরও একটু লেগ স্ট্রেচের দরকার আছে। বোলপুর কোন দিকে দাদা? বোলপুর এটা না সোজা তো? শক্তিগড়ের পর থেকে প্রথম এসে দাঁড়ালাম বোলপুর শান্তিনিকেতন। 35 কিলোমিটারের জার্নি বাকি আছে। গরমা গরম চাউমিন এসে গেছে তোমার। এই 30 টাকার চাউমিন। এই 30 টাকা আমাদের ওখানে তো অনেক দেয়। এই হচ্ছে 30 টাকার চাউমিন, এক চাউমিন। একটু নুন হবে গো, নুন 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 নুন। টাকার ব্যবস্থা আছে বলছেন? থাকবে নাকি মা? আমি কেন থাকবো? তুমি জেনে কি করবে? পারনেট কর। থাকবে নাকি মা? আমলাম সে কোনোদিন হয়তো হয়ে গেল এমন গাড়ি নাকি বলো? বোলপুরে এসে থাকার জায়গা নেই। আমরা এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে এই গণেশ হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে কাসিম বাজার, বোলপুর। এখানে থাকা খাওয়ার জন্যই জিজ্ঞেস করেছে যে ক টাকা করে লাগে। চলো মা, 7টা বাজছে, এখন 1 ঘন্টা রাস্তা বাকি আছে। ডান দিকে সোজা সোজা রাস্তায়। এখান থেকে 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা রাস্তা বাকি। 1 ঘন্টা না, ওই মোটামুটি 50 মিনিট রাস্তা বাকি। এখন রাত্রিবেলা বলে কিছু বুঝতে পারা যাচ্ছে না, বাট এই রাস্তাটা আমেজিং। দুপাশে পুরো গাছ এবং গাছের পেছনে হচ্ছে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। রাত যে খুব বেশি হচ্ছে তা নয়, এখন 7:41 বাজছে, মানে 8টাও বাজেনি। পুরো রাস্তা তো অন্ধকার এবং রাস্তায় একটাও আলো নেই যে কিছু দেখবো। এখন আমরা ঢুকে গেলাম পুরন্দপুরে। এখানে একটা খুব বড় কালী পুজো হয়, পুরন্দপুরের বিখ্যাত কালী। 3 তলা বাড়ির সমান হবে এই ঠাকুরটা, আর প্রত্যেক বছরে হাফ আঙুল করে বাড়ে এই ঠাকুরটার উচ্চতা। আর আমরা যাবো এবার এই দিকটা দিয়ে স্ট্রেট, আমাদের স্ট্রেট রাস্তা, স্ট্রেট গন্তব্য সোজা সিউড়ি। গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তাটা আগে লাল মাটি ছিল, মোড়ামের রাস্তা ছিল, মোড়ামের। হ্যাঁ, শ্রীরামপুর থেকে আসছে। কালী পুজোর গেট এটা আমাদের। এখন থেকে এই লাইট টাইট জ্বলে গেছে, সব ফিটিংস হয়ে গেছে, এইসব প্যান্ডেলের কাজ চলছে এখন। কালকে এখানে পুরো মেলা বসবে, পুরো মেলা। আর এইটা হচ্ছে আমাদের কালী মন্দির। তোমার শ্বশুর ঘরে এসে কেমন লাগছে তোমার এতদিন পরে? আমার শ্বশুর বাড়িতে ভালোই লাগে, অবশ্যই খারাপ লাগে না। এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটাতে বেসিক্যালি আমার দাদু থাকতো একটা সময়। দাদুর ঘর আমরা তখন আর কি বলতাম। আর এই যে পাশের ঘরটা, একটু পরে আমি এই ঘরটাকেও দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ঠাকুমার ঘর বলতাম। ছবি আছে এই যে দাদুর ছবি, এটা আরেকটা ছবি আছে। এই ছবিটার হচ্ছে ব্যাক সাইডে যেটা, ওটা অনেক কম বয়সের ছবি, ওটা ঢেকে গেছে এখন। এই ছবিটা অনেক পুরোনো দিনের ঘর, এটা পুরোপুরি মাটির ঘর, কিন্তু মেঝেটা হচ্ছে বাঁধানো। এখন প্রায় ঘড়ির কাঁটায় সময় 9:20 আমি এখন দাঁড়িয়ে আছি সিউড়ি রেলওয়ে স্টেশনের একদম বাইরে। বাবা আসছে ময়ূরাক্ষী এক্সপ্রেসে করে, একটু পরে বাবা নামবে। বাবাকে নিয়ে বাড়িতে যাব, তারপরে গাড়িটা রাখতে যাব। আমার ভাই আছে, ওকে নিয়ে যাবো ওর মামার বাড়িতে। ওখানে গ্যারেজ আছে সুন্দর, ওখানে গাড়িটাকে রাখবো। পাশের গ্রামটাই হচ্ছে ওর মামার বাড়ি, তো সেখানে আবার যাবো গাড়িটাকে নিয়ে, গাড়িটাকে রাখতে। এই হচ্ছে সিউড়ি রেলওয়ে স্টেশন। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বাট এটা ময়ূরাক্ষী এক্সপ্রেস নয়, এটা কোনো একটা মাল গাড়ি হবে। আর এখানে আমার হিমালয়ান দাঁড়িয়ে আছে, বিলকুল বিস্ট কে তারা। 170 কিলোমিটার, 2টো হল্টে চলে এসছে ভাই। এই যে আসছে, দেখো এই যে হাতে ব্যাগ নিয়ে ছুটতে ছুটতে আসছে, এই যে আসছে বাবা। এই হচ্ছে গ্যারেজ, এখানে আমার এই গাড়িটাকে রাখবো। অলরেডি 10টা বাজতে যায়। এই হুলুলটা দারুণ লাগছে। এই দরজা ঢুকবে না তো? এমনি জিজ্ঞেস এই দরজায় ঢুকবে না। আমার স্কুটিটাই একটু তাহলে তো ঢুকবে না। ঢুকবে না। এই দরজা যদি ঢুকে ভালো হয়, দরজা যদি খুলতে হয় না। ডান। ঘুমোতে হবে, প্রচুর ঘাড়ে ব্যথা করছে, আর এই কোমরের দিকটা একটু ব্যথা করছে। ঠাকুরের কি রং পুরো শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে না গেছে? পুরো কমপ্লিট হয়নি, তবে মোটামুটি মানে উপরে যা প্রলেপ দেওয়া হয়ে গেছে। আমাদের আসলে মানে ঠাকুরের রংটা বোধহয় শুরু হয় বিজয়ার বোধহয় পরের দিন বা এরকম। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে ত্রয়োদশীর দিন মাটি ত্রয়োদশীর দিন মাটি আর কি লেপা হয়। কাঠামোটা থাকে, মানে ভাসান হয় প্রত্যেক বছর, কাঠামোটা থাকে। নতুন খড় দিয়ে নতুন খড় দিয়ে ত্রয়োদশীর দিন থেকে ওই মাটি লেপা শুরু হয়। দশমী, একাদশী, দ্বাদশী, তারপরে ত্রয়োদশী, সেই দিন থেকে মাটি লেপা হয়। তারপরে মাটি লেপা শেষ হলে এখানে রং শুরু হয়। ঠাকুরের কাজ কালকে হলে পুরো কমপ্লিট হবে। কালকে রাত্রেবেলা চক্ষুদান হবে, তারপরে বেদিতে তোলা হবে। এই হচ্ছে ঠাকুরের এখনো অবধি অবস্থা। রং টং মোটামুটি অলমোস্ট করা হয়ে গেছে, কালকে আরো ফিনিশিং হবে আর কি। ঘুরতে ঘুরতে এখন এসে গেছি আমাদের সিউড়ির একটা বিখ্যাত জায়গায়, সেটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ। এই আমার পেছনে এই হচ্ছে ময়ূরাক্ষী নদী, আর ওপরে এই হচ্ছে তিলপাড়া ব্যারেজ। এই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি মোরগ্রাম টু পানাগড় স্টেট হাইওয়ে। তিলপাড়া ব্যারেজ সম্পর্কে আরো বেশি কিছু জানতে চাও তাহলে আমার একটা ভিডিও আছে এখানে ডেডিকেটেড তিলপাড়া ব্যারেজের উপর, সেটা দেখতে পারো।
কাকা চাটা কিন্তু ভালো বানিয়েছে, একটু মিষ্টি বেশি দিয়েছে। 10 টাকা করে বলছি। এই হচ্ছে সেই রুমটার দরজা, এই হচ্ছে রুম। এই রুমটাতে আমার জন্ম। এই আয়নাটা অ্যাকচুয়ালি আমার মা বাবার বিয়ের সময় যে আয়না বা বিছানা বা খাট দেয় সেই আয়না, এবং এই খাটটাও আমার মা বাবার বিয়ের সময়কার খাট, এবং এই আলমারিটাও। এখন আমাদের কালী মন্দিরের সামনে কত দর্শনার্থীদের ভিড় একবার দেখো। এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে বলিদানের জায়গা। বলি প্রথা সমস্তকামী না হলেও প্রতি বছর এখানে প্রায় 50-60টা বলিদান তো হয়। আর এইখানে হচ্ছে ভেতরে আমাদের কালী মায়ের এখানে পঞ্চমুণ্ডির আসন আছে। মোমবাতিতেই পুরো দরজা পুরো ভর্তি, মোমবাতি আর ধূপকাঠিতে। এই দেখো, এইটা আমাদের বাড়ির মেন এন্ট্রান্স, এইটা হচ্ছে আমাদের পুরো বাড়ি। আর আমাদের বাড়ির সামনেই একদম এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এখানে রাত্রেবেলা হবে যাত্রাপালা। এই জানলাগুলো থেকে একদম ডিরেক্ট আমরা এখানে যাত্রাপালা দেখবো। ওপরে বাবা পুরো মোমবাতি দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখো একবার। আর এইখানটা এখন ভোগ রান্না শুরু হবে। এখন এই যে এখানে ভোগ রান্নার প্রিপারেশন চলছে। এখানে আমাদের এখন মা কালীর সাজ চলছে, মা কালীর চুল রাখা রয়েছে এখানে। এখানে সব ফুলের মালা টালা এগুলো পরানো হবে। এখন ঘড়ির কাঁটায় সময় প্রায় 8টা। একদিকে ঠাকুরের সাজ শুরু হয়ে গেছে, আর অন্যদিকে মা আর পিসি মিলে লেগে পড়েছে ভোগ রান্নার জন্য। আজকে ভোগ হিসাবে ঠাকুরকে যা যা নিবেদন করা হবে তার মধ্যে আছে লুচি, সুজি, 5 রকমের ভাজা, বাসন্তী পোলাও, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পায়েস, এবং তাছাড়াও মিষ্টি এবং ফলমূল যা যা থাকার সমস্ত কিছুই থাকবে। ভাইবসটা দেখো, ভাইবসটা। ছোটবেলা থেকেই দেখে আসছি প্রত্যেক বছর বহু ভক্ত সমাগম হয় আমাদের এই বাড়ির কালী পুজো দেখবার জন্য। এই বছরও যত রাত বাড়ছে মানুষের ভিড় কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। এইরকম একটা অজ পাড়া গায়ে এত মানুষের আগমন, এত ভক্ত সমাগম কেন হয় আমাদের এই বাড়ির কালী পুজো দেখবার জন্য, রায় বাড়ির কালী পুজো দেখবার জন্য, সেটা সম্পর্কে কিছু গল্প, কিছু কথা চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় তোমাদের সবার খুব মজা লাগবে, ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আমাদের বংশের পূর্বপুরুষ রতনেশ্বর রায়, তিনি ছিলেন তান্ত্রিক সাধক। তিনি স্বপ্নাদেশ পান একটি মাতৃশিলা প্রতিষ্ঠা করার। আজকে তোমরা যে পুজো দেখছো তার প্রধান প্রতিষ্ঠাতা কিন্তু রতনেশ্বর রায়, তাই তার নামে আমাদের এই মায়ের নাম মা রতনেশ্বরী। রতনেশ্বর ছিলেন নিঃসন্তান, তিনি বিয়ে করেননি। আমরা মূলত তার ভাই সদাশিব রায়ের বংশধর। এখন 9 পুরুষ বা 10 পুরুষ চলছে, যারা এখনো অবধি খুব সুন্দরভাবে এই পুজো অর্গানাইজ করে চলেছে প্রত্যেক বছর। আমাদের এই পুরো গ্রাম কিন্তু শুধুমাত্র রায়দেরই বসবাস, এখানে অন্য কোনো পরিবারের কিন্তু বসবাস নেই। পুজো সম্পূর্ণ তন্ত্র মতে হয়, তাই বলিদান এই পুজোর একটি অবিচ্ছেদ্য অংশ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এই পুজোর যিনি মূল পুরোহিত তার পদবিও কিন্তু রায় হতে হবে। অন্য কোনো পদবীর ঠাকুরমশাই কিন্তু আমাদের এই পুজোয় কোনো রকম সহায়তা করতে পারবেন না। এখন যে মাতৃ প্রতিমা তোমরা দেখছো, প্রত্যেক বছর এই মাতৃ প্রতিমার ভাতৃ দ্বিতীয়ার দিন বিসর্জন হয় এবং তারপরে শুধুমাত্র কাঠামোটির সারা বছর ধরে পুজো করা হয়। দুর্গাপুজোর ত্রয়োদশীর দিন প্রথম এই কাঠামোর গায়ে মাটি দেওয়া শুরু হয় এবং তারপরে রং হয়ে এই পূর্ণাঙ্গ রূপ তোমরা এখন যেটা দেখছো সেটি তৈরি করা হয় এবং সেটিকে অমাবস্যার রাতে পুজো করা হয়। তোমরা হয়তো অনেকেই জানো যে কিছু কিছু মানুষের মৃগীর রোগ থাকে বা খিঁচুনির প্রবলেম থাকে। অনেক ডাক্তার বদ্যি সমস্ত কিছু করার পরও কিছুতেই সেই রোগ তাদের নিরাময় হয় না। আমাদের এই বীরভূম অঞ্চলে বা বলতে পারো এই সিউড়ি অঞ্চলে এমন কিছু ডাক্তারবাবু এখনো অবধি আছেন, যখন তারা দেখেন যে কন্ডিশন পুরো হাতের বাইরে চলে যাচ্ছে, তারা তখন সেই পেশেন্ট পার্টিদের বলেন আপনারা একবার মুখুরিয়ার মা কালীর কাছে যান, যদি কিছু হয়, যদি কিছু ম্যাজিক হয় তাহলে উনিই করতে পারবেন, আমার হাতে আর কিছু নেই। এবং তাদের মধ্যে অনেকেই তখন তারা মুখুরিয়ার মা কালীর কাছে আসেন এবং তারা খুব সুন্দর হাতে নাতে বলও পেয়েছেন। মানে মৃগী রোগ বা খিচুনি রোগ আমাদের এই মা কালীর কাছে এলে কিন্তু সেরে যায়। প্রচুর মানুষের অনেক মানসিক বা মানত থাকে আমাদের এই মা কালীর কাছে। তারা আমাদের এই মন্দিরের বাইরে কিন্তু সারা রাত তাবু খাটিয়ে অপেক্ষা করেন যতক্ষণ না পুজো শেষ হচ্ছে। দেখো, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল, এখন প্রায় রাত্রি 9টা। ঠাকুরকে বেদিতে তোলা হয়ে গেছে আর এবার শুরু হয়েছে আমাদের যাত্রাপালার প্রিপারেশন। আর এদিকে কিন্তু মায়ের ভোগ রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। লাস্ট প্রিপারেশন চলছে, যেটা হচ্ছে বাসন্তী পোলাও। আজকের এই যাত্রাপালার নাম সূর্য ফিরে এলো মায়ের কোলে। যাত্রাপালা চলছে একদম পুরো দমে, যাত্রাপালা চলতে থাকুক। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের এই পুজোকে উপলক্ষ করে একটা খুব সুন্দর ছোট্ট মেলা বসে আমাদের এই গ্রামের মধ্যে, সেটাকে ঘুরে দেখবার জন্য। কিছু বাচ্চাদের খেলনার দোকান এবং তাছাড়া কিছু খাবারের দোকান, যেমন ফুচকা, ঝালমুড়ি, আলু কাবলি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, সমস্ত কিছু, জিলিপি, এভরিথিং কিন্তু আমাদের এই মেলার মধ্যে পাওয়া যায়। আমরা কিছু খাওয়া দাওয়া করবো টুকটাক এবং বেসিক্যালি ঘুরে দেখবো। আর এখানে দেখো খিচুড়ি তৈরি হচ্ছে। এই খিচুড়িটা কিন্তু মেনলি দর্শনার্থীদের জন্য, যারা যারা আমাদের গ্রামে ঠাকুর দেখতে আসেন তারা চাইলে প্রসাদ হিসেবে এই খিচুড়ি কিন্তু গ্রহণ করতেই পারেন। গরম গরম এই জিলিপি ভাজা দেখে লোভ সামলানো কেন না, 1 ঠোঙা গরম গরম জিলিপি কিনে এবং তার সঙ্গে পাঁপড় ভাজা খেতে খেতে হাঁটা দিলাম আমাদের
বাড়ির উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত্রি 11টা। মানুষের ভিড়টা একবার দেখো, বাইরে থেকে রাত্রিবেলা আমাদের কালী মন্দিরটা খানিকটা এইরকম দেখতে লাগছে এবং কত মানুষ এখনো অব্দি শুয়ে আছে, কত ভক্তবৃন্দ এখনো অব্দি শুয়ে আছে একবার দেখো। ইনারা কিন্তু ভোর রাত অব্দি থাকবেন। সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ। ঘড়ির কাঁটায় এখন ডট 12টা। এখন আমরা পুরো গ্রামবাসী সবাই মিলে একসাথে যাব বাড়ি আনতে। ব্যাপারটা তোমাদের একটু সিম্পলিফাই করে বলি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। প্রত্যেক বছর ঠিক 12টার সময় কিন্তু আমরা বাড়ি আনতে যাই, কোনো বছর কিন্তু তার অন্যতা হয় না। আমাদের এই গ্রাম থেকে ঠিক 1 কিলোমিটার দূরে একটি পুকুর আছে যার নাম বড় পুকুর। সেই পুকুরে আমাদের এই মায়ের বিসর্জন করা হয় এবং সেই পুকুরকে আমরা পুরো গ্রামবাসী ভীষণ পবিত্র, ভীষণ হোলি একটা পুকুর বলে মনে করি। এবার এই বাড়ি আনতে যাওয়া ব্যাপারটা কি, বাড়ি অর্থাৎ জল। আমাদের এই পুজোর জন্য যে ঘট স্থাপন করতে হয় সেই ঘটে ভর্তি করে জল আমরা সেই পুকুর থেকে নিয়ে আসি। এবার এতক্ষণ অবধি শুনে তোমাদের ব্যাপারটা খুব সিম্পল মনে হলেও ব্যাপারটা কিন্তু অতটা সিম্পল নয়। যদি তোমরা এই ঘটনা সামনে থেকে দেখো, এই আমাদের বাড়ি আনতে যাওয়ার যে পুরো যাত্রাটা তার সঙ্গে সামিল হও, তাহলে তোমাদের প্রত্যেকের গায়ে কাঁটা দিতে বাধ্য। প্রত্যেক বছর রাত্রি ঠিক 12টার সময় 400 থেকে 500 মানুষ সবাই মিলে একসাথে আমরা যাই সেই পুকুরের উদ্দেশ্যে, সেখান থেকে বাড়ি নিয়ে আসার উদ্দেশ্যে। এবং তার সঙ্গে থাকে প্রায় 100 ঢাক। এবং এই ঢাকিদেরও স্পেশালিটি হচ্ছে তারাও কিন্তু বংশ পরম্পরায় আমাদের এই রায়বাড়িতে কালী পুজোয় প্রত্যেক বছর সামিল হন। তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক মানুষ এখানে তন্ডি কাটছেন, তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় তার জন্য মায়ের কাছে মানসিক করছেন। আর আমরা এখন এসে পৌঁছেছি বড় পুকুরের একদম সামনে। তোমরা দেখতেই পাচ্ছ পুকুর থেকে ঘট ভর্তি করে জল নেওয়া হচ্ছে। এই জল নিয়ে ফিরে যাওয়া হবে আমাদের কালী মন্দিরের উদ্দেশ্যে। বাতাসে তখন তীব্র ধূপের গন্ধ, চারিদিকে ধুনোর ধোঁয়ায় রীতিমতো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে কন্টিনিউয়াসলি বেজে চলেছে 100টা জয় ঢাক। আকাশে একটার পর একটা ফাটছে সেল এবং তার সঙ্গে রয়েছে মাটিতে তুবড়ি এবং রং মশালের চোখ ধাঁধানো রোশনাই। এই দৃশ্যপট, এই পরিস্থিতি, এই সিচুয়েশন কি করে তোমাদের সাথে আমি মুখে বলে ব্যক্ত করব আমি নিজেও জানি না, বাট আই থিঙ্ক তোমরা বেশ ভালো মতোই রিলেট করতে পারছো। বড় পুকুর থেকে আমাদের গ্রামের কালী মন্দিরের দূরত্ব যেরকম আগেও বললাম 1 কিলোমিটার, কিন্তু এই 1 কিলোমিটার রাস্তায় বাড়ি নিয়ে ফিরে আসতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টারও বেশি। কেন বিলিভ ইট, পুরো গ্রামবাসী তখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বাড়ি নিয়ে আমরা ফিরে আসি, কারণ বাড়ি নিয়ে ফিরে আসার পরেই তো পুজো শুরু হবে। তোমাদের সামনে এখন যে দৃশ্য তুলে ধরছি এই ঘটনাটাকেই বলা হয় ভর ওঠা। এই মেয়েটি দাবি করছে যে তার মধ্যে স্বয়ং মা কালীর আগমন ঘটেছে। অবশ্য পুরোটাই বুজরুকি ছাড়া ভাঁওতা ছাড়া আর কিচ্ছু নয়। এখন ঘড়ির কাঁটায় সময় প্রায় রাত 2টো। আমরা বাড়ি নিয়ে সবেমাত্র ফিরে এসেছি, একটু পরেই পুজো শুরু হবে। গ্রামের সমস্ত বাড়ি থেকে মায়েরা বোনেরা তাদের প্রস্তুত করা ভোগ ধীরে ধীরে কালী মন্দিরে নিয়ে আসছেন মায়ের সামনে নিবেদন করার জন্য। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমার মা এবং তার পেছনে আমার পিসি ধীরে ধীরে কালী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে তাদের প্রস্তুত করা ভোগ মায়ের সামনে নিবেদন করার জন্য। এই সময়টা কালী মন্দিরের সামনে রীতিমতো ভিড়ের ঠাসাঠাসি অবস্থা। ধূপকাঠি এত বড়, হ্যাঁ ধূপকাঠি এত বড়। তোমরাও একটু কমেন্ট করে জানাও এত বড় ধূপকাঠি কি তোমরা কোনোদিন দেখেছো? আমি তো দেখিনি। সমস্ত ভোগ একদম সঠিক স্থানে সুনির্দিষ্টভাবে রাখা হয়ে গেছে। এবার আমাদের পুরোহিত মশাই একটু ডিসকাস করে নিচ্ছেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে তিনি পুজোয় বসবেন। সমস্ত গ্রামবাসী ধীরে ধীরে কালী মন্দিরের উদ্দেশ্যে আসছেন এবং তাদের প্রদীপ মোমবাতি ধূপকাঠি যা যা মা কালীর উদ্দেশ্যে দেওয়ার সমস্ত কিছু তারা সুন্দরভাবে কালী মন্দিরে সাজিয়ে দিচ্ছেন। এরপরে শুরু হবে পুজো। পুরো একটা বছর যে সময়ের অপেক্ষা পুরো গ্রামবাসী করে, পুরো আমাদের রায়বাড়ি করে, তার সূত্রপাত হবে আর কিছুক্ষণের মধ্যেই। পুজো শুরু হবে মুখুরিয়া মা রতনেশ্বরীর। সব এখানে বসে আছে, সামনে পুজো দেখবে এরা সারা রাত জেগে। ভাবো 50 পুজো শুরু হয়েছে, ভোর রাত অব্দি পুজো চলবে। এখন ঘড়ির কাঁটায় রাত ঠিক 2:24 পুজো জাস্ট শুরু হলো। কিছুক্ষণ আগে যে পুরো দৃশ্যটা দেখলে সেটা বাড়ি আনার ঘটনা। এখন এই পুজো চলবে ঠিক ভোর রাত অব্দি, তারপরে বলিদান হবে, তারপরে ভোগ ঠাকুর মন্দির থেকে আমাদের ঘরে নিয়ে আসা হবে এবং সবাই মিলে আমরা সেই ভোগ খাবো এবং তারপরে অবশ্যই বলির মাংস রান্না হবে। তো সেই ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না, আমি খুব একটা বলি সমর্থকও নয়, বলি প্রথা সমর্থক নয়। তো যেহেতু এই পুজোটা তন্ত্রমতে হয় তাই বলিদানের একটা ইন্টিগ্রাল পার্ট বলতে পারো। বাট
আমি তো এটাকে কখনোই সমর্থন করি না। তোমরা জানো তোমাদের এই সম্পর্কে কী মতামত। আজকের ভিডিও ঠিক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে। যদি এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, আমাদের বাড়ির পুজো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক করে দিও। যদি একদম ভালো না লেগে থাকে তাহলে ডেফিনেটলি ডিসলাইক করতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন ডিরেক্টলি তোমাদের কাছে চলে যাবে। দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে। সি অফ ফ্রম আমার গ্রামের বাড়ি মুখুরিয়া। টাটা।